আমাদের এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চরম লেভেলের সংকটের মধ্যে পড়েছে। চরম লেভেলের হুমকির মধ্যে আছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব। 1971 সালের পরাজিত শক্তি ম্যাটিকুলাস ডিজাইন ওয়াইজ একত্রিত হয়ে শক্তিশালী হয়ে আমাদের স্বাধীন মানচিত্রকে নতুন করে খামচে ধরেছে। যেই আমেরিকা 1971 সালে আমাদের দেশের স্বাধীনতা চায়নি, আমাদের দেশের বিরুদ্ধে পাকিস্তানকে সহায়তা করেছে, অস্ত্র দিয়ে সহায়তা করেছে, সার্বিকভাবে সহায়তা করেছে। পাকিস্তানকে সহায়তা করতে গিয়ে 71 সালে আমেরিকা আমাদের দেশকে ধ্বংস করার জন্য সপ্তম নৌবহর পর্যন্ত পাঠিয়েছিল। সেই আমেরিকাকে বর্তমান বিএনপির সরকার, জামাত তারা মিলে মাথায় তুলে নাচতেছে, রীতিমতো জামাই আদর করতেছে। সেই আমেরিকার স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে সংসদ, আমাদের মহান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এর পূর্বের আলোচনায় আপনাদেরকে দেখিয়েছি। সেই সংসদ ভবনে এখন আমেরিকার পতাকা পথ করে উঠছে। সেই সংসদ ভবনে আমেরিকার বা মার্কিনী বাহিনীর পায়ের বুটের ঠক ঠক আওয়াজ শোনা যাচ্ছে। তো কি মনে হচ্ছে দর্শক শ্রোতা, দেশ কোন দিকে যাচ্ছে? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কি আমেরিকার কাছে বর্গা দিয়ে দেওয়া হলো রীতিমতো, এবং সেটা কার্যকর করার খেলায় মেতে উঠেছে এই সরকার এবং বিরোধী দল। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। আলোচনার শুরুতে বাঙালি জাতির জনক, যার হাত ধরে এই দেশের স্বাধীনতা অর্জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বক্তব্য শুনে আসি আমরা। আমি দুনিয়ার ব্রিটিশ, ফ্রান্স, জার্মানি, এমনকি কারণ সাংবাদিক এবং তাদের নেতাদের আমি ধন্যবাদ জানাই, কিন্তু আমেরিকার সরকারকে আমি ধন্যবাদ দিতে পারি না। তারা জানে, তাদের খবর আছে যে বাংলাদেশে কি করে মানুষকে মারা হচ্ছে। তারা জানে যে গ্রামকে গ্রাম পুড়িয়ে ছারখার করছে। সেই মুহূর্তে আমেরিকান নিক্সন সরকার অস্ত্র দিয়েছে পাকিস্তান সৈন্যবাহিনীকে আমার মা বোনকে হত্যা করার জন্য। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছেন যে সব রাষ্ট্রকে ধন্যবাদ দিতে পারলেও আমি আমেরিকাকে ধন্যবাদ দিতে পারছি না, সেই আমেরিকাকে নিয়ে জামাই আদরের খেলায় মেতে উঠেছে বর্তমান সরকার বিরোধী দল একাকার হয়ে, একত্রিত হয়ে। সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আমেরিকার যে স্বাধীনতা দিবস উদযাপিত হলো, এর পূর্বে এ নিয়ে ডিটেইলস আলোচনা করেছি আপনাদের সাথে। তো আরেকটা চিত্র আমরা তার একটু দেখি। এখানে কে কে উপস্থিত আছে? আমরা দেখছি খলিলুর রহমান উপস্থিত আছে, ডক্টর ইউনূসের উপদেষ্টা, যাকে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন অজানা কোনো কারণে, আজও জানা যায়নি। এরপরে উপস্থিত রয়েছেন বর্তমান বিএনপির সরকারের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী, যাকে বলা হয় সালাউদ্দিন সাহেব। উপস্থিত রয়েছেন জামাতের আমির এবং বর্তমান বিরোধী দল নেতা শফিকুর রহমান সাহেব। তো খলিলুর রহমানের অবস্থাটা একটু দেখুন। কি হাসিটাই না সে হাসতেছে। 1000 কোটি টাকা দিয়েও কারো মুখ থেকে এই হাসি বের করা সম্ভব না। তিনি কেন এত আনন্দের হাসি হাসছে, বিজয়ের হাসি হাসছে? কারণ তিনি আমেরিকার পারপাস সার্ভ করতে পেরেছে। এই খলিলুর রহমানকে বাংলাদেশের রাজনীতিতে নিয়ে এসেছে ডক্টর ইউনূস। তারপরে ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে সরে দাঁড়ালেও তিনি তার এই লোককে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী পদে বসিয়ে দিয়ে গেছেন। এখন তিনি সুন্দরভাবে আমেরিকার ম্যাটিকুলাস ডিজাইন ওয়াইজ আমেরিকার পারপাস সার্ভ করতে পারছে। সেই আনন্দে তার হাসি যেন আর ধরছে না। আর বিএনপির কথা কি বলবো? বিএনপির কর্মকাণ্ড, বিশেষ করে আমেরিকা ইস্যুতে এই 6 মাসে যা দেখলাম, 5-6 মাসে, রীতিমতো আমি হতাশ। কারণ বিএনপি মনে হচ্ছে যে আমেরিকার কাছে বাধা পড়ে গেছে। আমেরিকা ডানে বললে ডানে যায়, বামে বললে বামে যায়, বসে থাকতে বললে বসে থাকে। আমেরিকার বাহিরে গিয়ে এই বিএনপি সরকার মানে নিঃশ্বাসটাও মনে হয় নিতে পারতেছে না, ছাড়তে পারতেছে না, এমন একটা অবস্থা। এ নিয়ে একাধিকবার আলোচনা করেছি। এরপরে আসি জামাতের আমির প্রসঙ্গে। জামাতের আমির সাহেব বক্তব্য দিয়েছে এই প্রোগ্রামে। কি বলছে তিনি? বলছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ককে প্রকৃত অংশীদারিত্বের রূপ দিতে হবে, সেই আহ্বান জানিয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব মানে কি? এটা কি জিনিস?
কিসের পার্টনারশিপ? ডক্টর ইউনূস আমাদের সি পোর্টগুলো, আমাদের সমুদ্র বন্দর আমেরিকার কাছে যে লিজ দিয়ে গেছে, মানে সেটাকে কি আমেরিকার নামে লিখে দিতে বলতেছে জামাতের আমির, কার্যকর করতে বলতেছে ফাইনালি? বা ডক্টর ইউনূস আমাদের রাষ্ট্র বিধ্বংসী যে চুক্তিগুলো আমেরিকার সাথে করে গেছে, সেই চুক্তিগুলোকে তো বিএনপি সরকার সংসদে পাশ করেও দিয়েছে, যেখানে এর পূর্বে আলোচনা করেছিলাম যে বিরোধী দল হিসাবে জামাত এনসিপির মানে ভেটো দেওয়া উচিত ছিল, বিরোধিতা করা উচিত ছিল, প্রতিরোধ করা উচিত ছিল, কিন্তু করেনি, ভেজা বেড়ালের মতো সংসদে বসেছিল। তো সেই রাষ্ট্রবিধ্বংসী চুক্তিগুলোকে কার্যকর করার কথা বলছে জামাতের আমির, বলছে যে অংশীদারিত্বের রূপ দিতে হবে। আমি বুঝলাম না এই অংশীদারিত্ব আসলে কি। এরপরে তিনি কি বলছেন ওই বক্তব্যে? বলছেন ৭১ থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। এ নিয়ে এর পূর্বের পর্বে আমি আলোচনা করেছি, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই বাঙালি জাতির জনক, যার হাত ধরে এই রাষ্ট্রের, যার নেতৃত্বে এই রাষ্ট্রের স্বাধীনতা, তিনি বলছেন আমি আমেরিকাকে ৭১ সালের কর্মকাণ্ডের কারণে ধন্যবাদ দিতে পারছি না। সেই আমেরিকাকে জামাতের আমির সাহেব বন্ধু রাষ্ট্র বানাচ্ছে, এবং সেটা নাকি ৭১ সাল থেকেই। ৭১ সালে আমেরিকা কি বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ছিল না জামাতের বন্ধু রাষ্ট্র ছিল? কারণ জামাত তো পাকিস্তান চেয়েছিল, তো পাকিস্তানের সহায়তা করেছে। তাহলে জামাতের আমির মনে হয় গুলিয়ে ফেলছে, নাকি ইচ্ছা করে ইতিহাসের মধ্যে টুইস্ট ঘটানোর চেষ্টা করছে? জামাতের আমির বললেই তো পারতেন যে ৭১ থেকেই আমেরিকা আমরা বা আমাদের জামাতের বন্ধু ছিল বা পাকিস্তানের বন্ধু ছিল, সেটা কিন্তু তিনি ক্লিয়ার করেননি। আর ৭১ নিয়ে জামাতের আমিরকে কথা বলতে বলছে কে? ৭১ নিয়ে জামাতের আমিরকে কিছু জিজ্ঞাসা করলে তিনি না তখন বলে যে আমি তখন শিশু ছিলাম, আমি নাবালেগ ছিলাম, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। তো এখন আপনারা এত পাকনামি করতে বলছে কে? এত কিছু বুঝতে বলছে কে আপনাকে? আপনার কাছে ৭১-এরও ১০০ বছর আগের ইসলামের ইতিহাস, ইসলামের ৪ খলিফার ইতিহাস বললে গড়গড় করে বলতে পারেন। ব্রিটিশ আমলের ইতিহাস, মুঘল আমলের ইতিহাস সবকিছু জানেন। ৭১ প্রসঙ্গে আসলেই তখন আপনি লেদা বাচ্চা হয়ে যান, কিচ্ছু জানেন না আপনি। তা জানেন না, না জানার মতো থাকেন। আপনারা কে মাতব্বারি করতে বলছে যে ৭১ থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ছিল? মানে মাতলামি করার, পাগলামি করার আর মাতব্বারি করার জায়গা পান না। সবসময় ৭১-এর ইতিহাসকে বিকৃত করার একটা অপচেষ্টা আপনাদের থাকবেই। তো আমেরিকা বন্ধু রাষ্ট্র হয়েছে পরীক্ষিত, ইন্ডিয়া বন্ধু রাষ্ট্র হয়নি। ইন্ডিয়া যখন, ভারত যখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে বন্ধু রাষ্ট্র আমরা বলি, তখন বলেন সেখানে দাসত্ব, সেখানে দাসত্ব খুঁজে পান। আর আমেরিকার জায়গায় বন্ধুত্ব খুঁজে পান। কেন পান সেটাও তো আমরা জানি। কারণ ভারত আপনাদের সাথে ছিল না। ৭১ সালে ভারত আপনাদের বিরুদ্ধে ছিল, বাংলাদেশের পক্ষে ছিল, আর আমেরিকা আপনাদের সাথে ছিল। ঘটনাটা তো সেখানে। আর সেই জন্যই ভারতের সাথে সম্পর্ককে আপনাদের কাছে মনে হয় দাসত্ব, আর আমেরিকার সাথে সম্পর্ক হলে সেটা হয় আপনাদের সাথে বন্ধুত্ব। বাটপাড়ির একটা সীমা থাকা উচিত, বেইমানির একটা সীমা থাকা উচিত। সীমা মনে হয় অতিক্রম করে যাচ্ছেন। তো এই যে আমেরিকাকে বা যুক্তরাষ্ট্রকে পরীক্ষিত বন্ধু রাষ্ট্র বলছেন, কোন কোন ক্রাইটেরিয়ায় ফেলে তাদেরকে পরীক্ষাটা করেছেন আপনারা? জানি না কোন কোন পরীক্ষা দিয়ে করেছেন। তো আমিও কয়েকটা ক্রাইটেরিয়া সামনে এনে একটু পরীক্ষা করি আমেরিকাকে। আমেরিকা বিশ্বের অনেকগুলো রাষ্ট্রের স্বাধীনতা হরণ করছে না, স্বাধীনতা বিনষ্ট করছে না, অনেকগুলো রাষ্ট্রের শান্তি নষ্ট করে দিচ্ছে না, অনেকগুলো রাষ্ট্রের গণতন্ত্র ধ্বংস করছে না। আমেরিকা তাদের নিজের রাষ্ট্রের গণতন্ত্রের বেলায় কিন্তু এক্সপার্ট, সচেতন, এটা সত্য। কিন্তু অন্য রাষ্ট্রের গণতন্ত্র কিন্তু আমেরিকা মেনে নিতে পারে না। আমেরিকা বিশ্বের অনেকগুলো রাষ্ট্রে গণহত্যা চালাচ্ছে না? আমেরিকা বিশ্বের অনেকগুলো রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ লুট করে নিচ্ছে না? আলোচনা বড় হয়ে যাবে, তাই বিশ্বের অনেক রাষ্ট্রের ইতিহাস না টানলাম, শুধু কয়েকটা আলোচিত রাষ্ট্রের কথা বলি। ইরানে গণহত্যা চালাচ্ছে না আমেরিকা? গাজার কি অবস্থা? গাজায় গণহত্যা চালানো হচ্ছে না? শিশুদের হত্যা করা হচ্ছে না? ফিলিস্তিনের কি অবস্থা? ফিলিস্তিনিতে গণহত্যা চালানো হচ্ছে না? এগুলো কারা চালাচ্ছে? আমেরিকাই তো চালাচ্ছে। রিসেন্টলি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী, তাকে তুলে নিয়ে আসেনি ক্ষমতার অপব্যবহার করে?
তো যেই আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে না, অনন্য রাষ্ট্রের গণতন্ত্রে, যেই আমেরিকা অনন্য রাষ্ট্রের শান্তি নষ্ট করছে, স্বাধীনতা নষ্ট করছে, হস্তক্ষেপ করছে, যেই আমেরিকা অনেকগুলো রাষ্ট্রের রীতিমতো সিরিয়ালি গণহত্যা চালাচ্ছে, সেই আমেরিকা জামাতের কাছে পরীক্ষিত বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, বাস্তব চিত্র আমরা এটাই দেখছি। জামাতের আমির সাহেব, তাকে না কি জিন্দাওয়ালির সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল। বিশাল তিনি এক বাংলাদেশের ধর্মীয় নেতা, ইসলাম ধর্মের রাজনীতি করে ধর্ম প্রতিষ্ঠা করবে তাদের হাত ধরে তারা। তাহলে ইসরায়েল ফিলিস্তিনে যে জেরুজালেমে যে মসজিদ, এটাকে তো ইসলামের দ্বিতীয় কাবা না তৃতীয় কাবা, এক্সাক্ট আমার জানা নেই, বলা হয় এমনই মর্যাদাপূর্ণ একটি মসজিদ ইসলামের। তো সেই মসজিদে মুসল্লিরা ঠিকঠাক মতো নামাজ পড়তে পারে না, কাদের কারণে? ইসরায়েল এবং আমেরিকার কারণেই তো। আর সেই আমেরিকা এখন জামাতের বন্ধু পরীক্ষিত বন্ধু হয়ে গেছে। সেই আমেরিকার মানে পাচাটা শুরু করে দিয়েছে জামাত। আর সেই আমেরিকাকে বলতেছে যে বাংলাদেশের সাথে কি কি যেন অংশীদারিত্ব বুঝিয়ে দেওয়ার জন্য। এবার আসি আরেকটা পয়েন্টে। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারছে না, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। দায় কি তাদের? তাদের অপরাধটা কি? তাদের অপরাধ হলো গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ তারা করেছে। সেজন্য অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে, ট্রায়ালে রয়েছে, রায়ও হয়েছে কয়েকটার। তো আওয়ামী লীগ গণহত্যা করেছে, গণহত্যার দায় আওয়ামী লীগের উপরে আছে, জামাতের উপরে নেই। জামাত ৭১ সালে গণহত্যা করেনি, ৭১ সালের গণহত্যার দোসর জামাত না? জামাত যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে, রাজনীতি করে সংসদের বিরোধী দলে বসতে পারে, এর পূর্বে একাধিক আলোচনায় আমি বলেছি, জামাত বাংলাদেশে রাজনীতি করতে পারলে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? এখন নতুন করে যে আলোচনাটা আনছি সেটা হলো, আমেরিকার মতো আন্তর্জাতিক মানের গণহত্যাকারীকে যদি বাংলাদেশে স্থান দেয়া হয়, পাচাটা হয়, তাদেরকে মাথায় তুলে নাচা হয়, তাহলে আওয়ামী লীগ কি করেছে? আমেরিকা যতটা গণহত্যাকে সাপোর্ট করেছে, গণহত্যাকে সহায়তা করেছে, সেই অপরাধ যদি আমরা মেজারমেন্ট করি, জামাত ৭১ সালের যেই বড় মাপের গণহত্যার দোসর ছিল সেটা যদি মেজারমেন্ট করি, তাহলে আওয়ামী লীগের গণহত্যার অপরাধ খুবই ঠুনকো। হ্যাঁ, আমি এর দ্বারা আওয়ামী লীগকে জাস্টিফাই করতে আসিনি, আওয়ামী লীগকে নিরপরাধও বলছি না। আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ গণহত্যার অপরাধে অভিযুক্ত, বিচারাধীনে আছে, বেশ ভালো। কিন্তু আমার কথা হলো, দেশটাই তো এখন গণহত্যাকারীদের হয়ে গেছে। যেখানে দেশের সর্বত্র গণহত্যাকারীদের জয় জয়কার চলছে, সেখানে নির্দিষ্ট ২-৪-৫ জন বা নির্দিষ্ট কিছু সংখ্যক গণহত্যাকারীকে আমি আলাদা করে দেখবো কিভাবে? দেখার সুযোগটা কোথায়? দেশের উপরে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আমেরিকা, যারা আন্তর্জাতিক মানের গণহত্যাকারী। দেশে এখন সর্বত্র বিরাজ করছে পাকিস্তানপন্থী, ৭১-এর পরাজিত শক্তি, গণহত্যাকারী। তো তাদের হাতে আমি দেশ ছেড়ে দিয়ে আওয়ামী লীগের গণহত্যা নিয়ে বলবো যে তোমরা ভাই দেশের বাহিরে থাকো, তোমরা ভাই রাজনীতির বাহিরে থাকো, তোমরা রাজনীতিতে আসতে পারবা না। তো এটা তো রীতিমতো মানে এটাকে কি বলে, এটাকে কি বলবো? আওয়ামী লীগ যদি এই দেশের রাজনীতি করতে না পারে গণহত্যার দায়ে, তাহলে জামাতের রাজনীতি করার কোনো অধিকার নেই, এবং আমেরিকাও এই দেশে এসে মাতব্বারি করার কোনো অধিকার তাদের নেই। তো আপনি আমেরিকাকে সুযোগ দিবেন, আমেরিকাকে এখানে মাতব্বারি করতে আসতে দেওয়ার ক্ষেত্রে বিএনপি জামাত চুপ, রীতিমতো পা চাটছেন। জামাত রাজনীতি করার বেলায় বিএনপি চুপ, তাহলে আবার জামাত বিএনপি আপনারা বিভিন্ন সময় বলে উঠছেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, বা এই জন্য একটা রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞাও দিয়ে রেখেছেন। নিষেধাজ্ঞা দিয়েছিল ডক্টর ইউনূস, আর সেটাকে এক্সটেন্ড করেছেন এসে বিএনপি জামাত সরকার। কেন? এটা কোন ধরনের হঠকারী সিদ্ধান্ত? এটা কোন ধরনের ফাইজলামি চলছে দেশে? আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, বা আওয়ামী লীগের গণহত্যার বিচার হতে হলে জামাতেরও গণহত্যার বিচার হতে হবে। এখানে মানে আমেরিকার মতো গণহত্যাকারী রাষ্ট্রের এখানে কোনো স্থান নেই, কিন্তু তাদেরকে স্থান দেয়া হচ্ছে, তাদের স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই, সেটা হলো, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব,
মোটামুটি ডক্টর ইউনূস সাহেব আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে গেছেন, বর্গা দিয়ে দিয়েছেন। সেটা যতই দিন যাচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে। সরকারের বয়স হয়নি 6 মাস, এর মধ্যেই আমেরিকাকে নিয়ে যে তেল তেলানো হচ্ছে, বাকি দিনগুলোতে কি হয় সেটা আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানে। তো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর ভবিষ্যৎ কি, রক্ষা করবে কে? এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে। আওয়ামী লীগের ফিরে আসা ছাড়া আর কোনো সিঙ্গেল উপায়ও দেখছি না। কারণ জামাত এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা এই দেশের স্বাধীনতা চাইবে না কোনোদিন, বা এই দেশের ভালো তারা চাইবে না, বুঝলাম। কিন্তু বিএনপি কি করছে? বিএনপি বলছে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। তা কই? আপনাদের অ্যাক্টিভিটি দেখে, বিশেষ করে আমেরিকার প্রসঙ্গে আপনাদের অ্যাক্টিভিটি দেখে তো চরম লেভেলের হতাশা হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো আপনাদের উপরে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের জনগণ কিভাবে আস্থার সাথে ছেড়ে দিবে? কোনো সুযোগ আছে? তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ধরে রাখতে হলে, রক্ষা করতে হলে এই আমেরিকার কুনজর এখান থেকে যদি সরাতে হয়, তাহলে আওয়ামী লীগকেই আসলে কামব্যাক করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এখন আওয়ামী লীগ কিভাবে কামব্যাক করবে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন সে বিষয়ে আওয়ামী লীগ কি ভাবতে হবে, সে ব্যবস্থা আওয়ামী লীগ কি করতে হবে। কারণ শেখ হাসিনারই সেই হ্যাডমটা ছিল, যিনি আমেরিকার চোখে চোখ রেখে বলেছিল যে আমি আমার রাষ্ট্রের বিনিময়ে, আমি আমার ভূমির বিনিময়ে আমি ক্ষমতায় থাকতে চাই না, আমি আমার সিপোর্ট, আমি সমুদ্র বন্দর বা অন্যান্য সুবিধা আমি আমেরিকাকে দিতে পারবো না। কিন্তু এই ধরনের আমেরিকার সাথে চোখে চোখ রেখে আর কাউকে কোনো কথা বলতে দেখছি না আমরা। আওয়ামী লীগকে কামব্যাক করতে হলে কিভাবে কামব্যাক করবে সেটা আওয়ামী লীগকে ডিসিশন নিতে হবে। আওয়ামী লীগ কি পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে কামব্যাক করবে, নাকি আওয়ামী লীগ এই তাদের বিরুদ্ধে যে বিচার ট্রায়াল চলছে সেগুলো ফেস করে কামব্যাক করবে? যেভাবেই কামব্যাক করুক না কেন, আমার আওয়ামী লীগের প্রতি কয়েকটা পরামর্শ। নাম্বার 1, আপনাদেরকে পরিবর্তন হয়ে আসতে হবে, আপনাদেরকে সংশোধন হয়ে আসতে হবে। আপনাদের বিরুদ্ধে যতগুলো অপবাদ, মানে আপনাদের বিরুদ্ধে যত ধরনের নেগেটিভিটি রয়েছে, এগুলোকে আপনাদের ফাইন্ড আউট করতে হবে, এগুলো থেকে সরে আসতে হবে, ক্লিন ইমেজ হয়ে নতুনভাবে আপনাদেরকে আসতে হবে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সেটা অনেক ক্ষেত্রে প্রমাণিত যে মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে পরিবার কেন্দ্রিক করে ফেলেছেন। এখান থেকে আপনাদেরকে সরে আসতে হবে। আপনারা ক্ষমতায় আসলে ফ্যাসিবাদী হয়ে ওঠেন, এখান থেকে আপনাদেরকে সরে আসতে হবে। মানুষের ভোটাধিকার হরণ করেন, সেখান থেকে আপনাদেরকে সরে যেতে হবে। মানুষের বাক স্বাধীনতায় আপনারা হস্তক্ষেপ করেন, সেখান থেকে আপনাদেরকে সরে যেতে হবে। এই বিষয়গুলো মাথায় নিয়ে আপনাদেরকে নতুনভাবে পুনরুজ্জীবিত হতে হবে, নতুনভাবে এই দেশে ফিরে আসতে হবে। না হলে মনে হচ্ছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার আর কোনো উপায় আসলে নেই। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।